আমাদের এই ক্লাসের দ্বিতীয় অংশে আছে আমরা কিছু ব্যাখ্যামূলক পড়া পড়ব, সেটি একটি কম্পাঙ্ক এবং পর্যায়কালের সম্পর্ক, যেটি আমি অলরেডি করে দিয়েছি। তারপরে তরঙ্গ দ্রুতি, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক। তো আমরা এই রিলেশনগুলো একটু দেখি আমাদের হোয়াইট বোর্ডের সাহায্য নিয়ে। একটু আগে আমি যে ইয়েটা দিয়েছি সেটি হলো টি সময়ে কোনো একটি কণা কম্পন হয় হলো তোমার কত, একবার। তাহলে এটি যদি একবার কাঁপে তাহলে কম্পাঙ্কের সংজ্ঞা অনুসারে এটি 1 সেকেন্ডে কাঁপবে 1/t বার। এটা আমরা একটু আগে দেখেছি। এটি এখানে পুনরায় লেখার কারণ হলো আমাদের এই বিষয়টি এখানকার তথ্য প্রমাণে হেল্প করবে। আমরা কি প্রমাণ করতে যাচ্ছি? আমি প্রমাণ করতে যাচ্ছি তরঙ্গ বেগ ভি এর সাথে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য এদের রিলেশনটা কি, এই রিলেশনটা আমরা কিভাবে তৈরি করতে পারি সেটি নিয়ে এখনকার আলোচনাটি। তো এখানে আমাদের ফার্স্টলি চিন্তা করতে হবে যে তরঙ্গর, যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞাটি খেয়াল করি তাহলে সেখানে বলা হচ্ছে যে একটি পূর্ণ স্পন্দনে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তো পূর্ণ স্পন্দনের যে সময় সেটিকে বলা হয় টি, মানে পর্যায়কাল। তাহলে এই টি সময়ে তরঙ্গ যে দূরত্বটা অতিক্রম করবে সেই দূরত্বটা তাহলে ল্যামডা। আমি আবারও বলছি, একটি পূর্ণ স্পন্দনে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটিকে বলা হয় ল্যামডা। আবার বলা হচ্ছে যে একটি পূর্ণ স্পন্দনে সময় হলো টি। তাহলে এই দুইটি কথাকে যদি একত্রে মিলানো হয় তাহলে টি সময় অতিক্রম করবে ল্যামডা দূরত্ব। আচ্ছা, তাহলে 1 সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করবে সেটি কি? হ্যাঁ, ল্যামডা ভাগ হলো টি। আমরা 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে এটি কার সংজ্ঞা? এটির সংজ্ঞাটা হলো তরঙ্গ বেগ ভির সংজ্ঞা। তাহলে সংজ্ঞা অনুসারে আমরা এটা লিখতে পারি। অতএব আমি লিখছি হলো ভি ইজ ইকুয়াল টু ল্যামডা ইনটু হলো 1/t। এটা একটু 1/t ভেঙে লিখলাম, কারণ হলো আমরা মান বসাবো, এই যে মানটা বসাবো। ইয়েস, অতএব আমি লিখছি হলো ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এফ স্যার কম্পাঙ্ক না? হ্যাঁ, এফ কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সিতে প্রথম অক্ষর এফ। তাহলে আমাদের রিলেশনটি হয়ে গেল যে, আমরা একটু বই থেকে রিলেশনটা একটু মিলাই নেই তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। আমি যে সংজ্ঞাগুলো তোমাকে বলেছি এই সংজ্ঞাগুলো একটু বই থেকে মিলাই দিচ্ছি। সেটি হলো তরঙ্গ সৃষ্টিকারী কোন কণা একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় নেয় সেই সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেই অতিক্রম করা দূরত্বটাই তরঙ্গ দৈর্ঘ্য। তোমার সামনে নিশ্চয়ই মার্কিং করা অংশ দেখতে পাইছো। আবার বলা হচ্ছে যে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করার সময়কে বলা হয় পর্যায়কাল, এটাকে টি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা এই দুটের টপিকসকে যদি একত্রে সমন্বয় করি তাহলে কিন্তু এই লাইনটা লিখতে পারি, সেটি হলো টি সময়ে অতিক্রম করে ল্যামডা দূরত্ব। তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করবে ল্যামডা ভাগ টি দূরত্ব। আবার বেগের সংজ্ঞায় বলা হচ্ছে যে তরঙ্গ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটা তরঙ্গ দ্রুতি বা বেগ বলা হয় ভি। সুতরাং আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু ল্যামডা ভাগ টি। অন্যদিকে রিলেশন তো আমাদের জানাই আছে, এফ ইজ ইকুয়াল টু কি? 1/t। সুতরাং এই মানটা আমরা এখানে রিপ্লেস করলে কিন্তু পাবো ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। অর্থাৎ এটি বাংলায় রিলেশন হলে এরকম হবে। আশা করি এটি ক্লিয়ার। কি বুঝতে মনে হয় খুব সমস্যা হচ্ছে যেহেতু অফলাইন? না স্যার, আমার অসুবিধা হয় না। আচ্ছা, ঠিক আছে। অনলাইনে আর হচ্ছে যেগুলো ব্যাচে প্রাইভেট থাকতো ওগুলো ভালো লাগতো, কারণ অনলাইনে হইলে হয় কি ওই প্রায় একা একা পড়ার মতো হয়, জ্ঞান জমা হয় না, কেউ কথা বলতে পারে না। না এখানে তো তুমি, না এখানে তোমার এরকম আমি যাদেরকেই পড়াই বা এখনো পড়াচ্ছি এরকম 1 by 1ই পড়াই। আমি ওই
মানে ওই রকম খুব বেশি জন স্টুডেন্টকে কানেক্ট করে পড়ানোর ব্যাপারটি আমি মানে ওইভাবে সমর্থন করি না, কারণ ওই যে বললাম পড়াটি 1 to 1 যত সুন্দর বুঝে নিতে পারবে, যখনই একাধিক জন হবে তখন পড়ার এই এটা কমে যায়। ঠিক আছে, এই যে বুঝে নেওয়ার রেসপন্স হয়তো অনেক কমে যায়। লজ্জায় ভয়ে বা সংকোচ করে বলতে হ্যাঁ, পারে এই না। তো খুব সুন্দর একটা কথা বলছো, যে আমি অন্যের জি সামনে স্যার। বলবো সে কি মনে করবে, আবার ও মনে করছে আমি ওর বলবো থাক যেমন আছে তেমনই থাক। জি স্যার, এইভাবে বোঝাটা অবুঝেই থেকে হ্যাঁ, গেল। তাহলে আমি তোমাকে ভাষায় যে কথাটি বলেছিলাম কিছুটা তুমি বুঝতে পারছো যে না অনলাইনেও আমরা চাইলে খুব ভালোভাবে পড়তে পারি। তবে আমি কিন্তু জি আবারও স্যার। বলছি, আমি কিন্তু বলছি এটি বিকল্প, কিন্তু কখনোই সমতুল্য নয়। অফলাইনটা বেস্ট, এটা হয়তো বেটার জি বলা স্যার, যেতে তা তো পারে। অবশ্যই। ঠিক আছে যে এটা আমাদের কোনো কারণে যদি অফলাইন করা না যায় তাহলে সেক্ষেত্রে বিকল্প হিসেবে এটি ভাবা যেতে পারে। আচ্ছা, এখানে মনে হয় ছোট ছোট অঙ্ক দেয়া আছে, এগুলো তুমি যেমন প্রথম যে অঙ্কটি আছে এটা মনে হয় করতে এমনিতেই পারবা, কিন্তু পরের অঙ্কটা মনে হয় আমাকে স্যার, একটু। হ্যাঁ বলো। তাড়িত চৌম্বক তরঙ্গের দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য না তো, বেগ আলোর বেগের সমান হয় কেন বা আলোর বেগের কাছাকাছি হয় কেন? এটার কারণটা হলো আলো নিজেই একটি তাড়িত চুম্বক তরঙ্গ, আর তাড়িত চুম্বক তরঙ্গের মূল বৈশিষ্ট্যটি হলো এটি কোনো মাধ্যমের সাহায্য ছাড়াই এর দ্রুতি পৃথিবীর যতগুলো দ্রুতি আছে কোনো কিছুর তার সর্বোচ্চ। তো যেহেতু আলো নিজেই একটি তাড়িত চুম্বক তরঙ্গ, সুতরাং সকল তাড়িত চুম্বক তরঙ্গের মধ্যে ওই আলোর বিশেষ বৈশিষ্ট্যটি উল্লেখ থাকে বা সেখানে যুক্ত থাকে। এখন প্রশ্ন হলো যে সব তাড়িত চুম্বক তরঙ্গকে আমরা আলো হিসেবে বলতে পারি না কেন? এটা একটা প্রশ্ন কিন্তু। জি স্যার। আচ্ছা, এটার ব্যাখ্যা মনে হয় একটু একটু পরে নাও, কারণ হলো এখানে যেহেতু আমরা শব্দ পড়ছি তো শব্দের মধ্যে আবার ওই অংশটা চলে আসলে তখন ওটা আলোর প্রকৃতি অধ্যায় চলে যেতে হবে। তো জি আমি, স্যার, থাক। হ্যাঁ আমি এখানে এটা একটু ক্লোজ করি তারপরে তোমার ওই প্রশ্নটার অ্যান্সার দিচ্ছি। এখানে দেখো পানি, এখানে নরমালি আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, যে ফ্রিকোয়েন্সিটা এখানে লেখা হচ্ছে। তারপরে আহ তরঙ্গ দৈর্ঘ্য যেটি লেখা আছে, তরঙ্গ দৈর্ঘ্য বলতে যেটা বোঝানো হয় সেটা 1.15 মিটার, সেটা উল্লেখ আছে। তো এখানে ভি ইজ ইকুয়াল টু হোয়াট, মান বসাই দিলে আমাদের সহজে আসবে। বাট এখানে একটু কঠিন আছে, সেটি হলো লেখা আছে পানিতে শ্রেষ্ঠ তরঙ্গ দৈর্ঘ্য উল্লেখ আছে, বায়ু এবং পানিতে শব্দের দ্রুতিগুলো উল্লেখ আছে 322 আর হলো 1452.5। তাহলে বাতাসে শব্দ তরঙ্গের দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক এগুলো নির্ণয়। তুমি তোমার খাতায় যদি থাকে তাহলে একটু আমাকে হেল্প করো। সেটি হলো যে এই যে তরঙ্গ জি স্যার। দৈর্ঘ্য 8.75, এটা একটু লিখে নাও। এটা সেন্টিমিটার আছে, ওটাকে সেন্টিমিটার হিসেবে লিখো, পরে মিটার করে নাও। আমি জি আমি স্যার। তোমাকে এখানে বোর্ডে করে দিচ্ছি আর কি অঙ্কটা, বাট আমাকে এর মানগুলো দিয়ে একটু হেল্প করো। আর একটা আছে হলো তরঙ্গ দ্রুতি 322, এটা একটু লিখে রাখো। আরেকটি হলো 1452.5, এটা একটু লিখে রাখো। আচ্ছা, জি স্যার, লিখছি। আচ্ছা তাহলে আমি অঙ্কটি বোর্ডেই তোমার করে দিচ্ছি, তুমি এটা দেখো। আর এর কপিগুলো ইনশাল্লাহ পরে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। এখানে তুমি যদি অঙ্কটি দেখো অটোমেটিক্যালি আমাদের প্রথমে আগে সাইড নোটটা লিখতে হবে, যেহেতু আমরা উদ্দীপক থেকে কি পাচ্ছি সেটা আগে লিখবো। তাহলে উদ্দীপক থেকে পাচ্ছি হলো তোমার পানিতে সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্য 0.0875 মিটার। আচ্ছা এটাকে একবার মিটারই তাহলে তুমি বলো 0.0 0.85, এইট 875। ফাইভ 875 নাকি 85? জি স্যার, 75। 875 মিটার। আচ্ছা ফাইন। তারপরে হলো মনে হয় বায়ুতে শব্দের বেগ, এটা ভি এ লিখলাম, ইয়ার মানে বায়ু। এটা হলো কত, 322 মনে হয় ওখানে ছিল। এটা একটু 300, দেখতে হবে, মনে নেই কেন জানি। না ওটা ওটা আহ মানে তুমি ওখানে লিখে দাওনি। 332 মনে হয় দেওয়া ছিল। উম এখানে 22 উল্লেখ আছে দেখো, আমি তোমার ডিসপ্লেতে আবার দিছি। ও জি স্যার, 322।
হ্যাঁ 332টাই তুমি আদর্শ ধরেছো, ওটা ঠিকই আছে, বাট এখানে যেটা আছে আমরা ওটা ধরেই করি, আমরা তো আর এটা তো আর আদর্শ মান বের করছি না, এটা তো একটা অঙ্কের মান, জি স্যার। অঙ্ক ধরে করি। এত মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপর আর কি দেয়া ছিল মনে হয়? পানিতে শব্দ হ্যাঁ বেগ পানিতে এটা VW ইজিক্যাল টু 52.5। 1452.5, এই তো, জি স্যার। এত মিটার পার সেকেন্ড। তো আমাদের বের করতে হবে এটা 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 কোথাকার ল্যামডা, এটা কি বায়ুর না পানির? আমরা যে মানটা লিখছি স্যার পানিতে। পানিতে, তাহলে এটা হলো ল্যামডা ডাব্লু। তাহলে ল্যামডা এ ইজ ইকুয়াল টু হোয়াট, মানে বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য কত, এটা আগে বের করে নিই। আর একটা বের করতে হবে কি, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু হোয়াট। এখানে অনেকগুলো জিনিস জানার আছে, আমি তোমাকে পরে শিখাই দিচ্ছি, আগে এটা ল্যামডাটা বের করি। আমাদের এখানে দুটো রিলেশন আছে। একটি রিলেশন হলো তোমার বায়ুর জন্য VA ইজিক্যাল টু F ল্যামডা A, সমীকরণ 1। আর পানির জন্য এটা, পানির জন্য আমরা লিখবো কি VW ইজিক্যাল টু F ল্যামডা ডাব্লু। এই জায়গায় একটা শর্ত আছে, উৎস এক, মানে তরঙ্গ যেখান থেকে তৈরি হচ্ছে তার উৎস এক, বাট মাধ্যম ভিন্ন, সেক্ষেত্রে কিন্তু এই রিলেশনটা হবে, এবং এটা হলো সমীকরণ নম্বর 2। এখন আমরা যদি এই দুটাকে ভাগ করি, তাহলে ভাগ করলে কি হবে দেখো, ভাগ করলে আমাদের ল্যামডা ল্যামডা কি হবে, কেটে যাবে। জি স্যার। তাহলে আমাদের রিলেশনটাতে থাকবে হলো বা VA বাই হলো VW ইজিক্যাল টু ল্যামডা A বাই হলো ল্যামডা ডাব্লু। তো আমরা মনে হয় অনায়াসেই এই মানটা লিখতে পারি, ল্যামডা A ইজিক্যাল টু কত, একটু এক লাইন গ্যাপ দিলাম, সমস্যা হবে না তো? VA, স্যার কোনো সমস্যা। আচ্ছা ফাইন, এত গুণন হলো তোমার কি ল্যামডা ডাব্লু না? জি স্যার, ল্যামডা ডাব্লিউ ডিভাইড বাই ভি ডাব্লিউ। না ওই এই যে এটার সাথে খালি বজ্রগুণ করে এই পাশে পক্ষান্তর করে দিছি, মানে প্রথম করবো বজ্রগুণ পরে করবো পক্ষান্তর, তাহলে আমাদের কাজটা খুব সহজ হবে আর কি। তো পক্ষান্তরটা আমি দেখালাম না, একবারই লিখে দিয়েছি। এখন মানগুলো বসাই দিই। ভি এর মান কত? জি স্যার। 300 322। 322। ভিডাব্লিউর মান হলো 1452.5। 52.5। ক্যালকুলেটর থাকলে একটু না হেল্প করো। আর এটার মান হলো তো আছে 0.0875। তাহলে এখন মানটি কত আসবে? 0.0193। 0.0193। হ্যাঁ যা আসলো 94 তাই। স্যার, কারণ পরে 9 আছে 3 এর আচ্ছা পরে। যাই হোক, আমি ও 3টা পর্যন্ত লিখছি, তুমি জি এটা স্যার। তো কোনো ফ্যাক্টর না, রেজাল্টটা আসছে একটা, লিখে নিলাম এত মিটার। এটা হলো বায়ুতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য। এটি কমই হবে, কারণ কম হবে বলেই তো বেগটা কম হয়েছে। এখন ফ্রিকোয়েন্সি বের করা, ফ্রিকোয়েন্সি তুমি এই সূত্র দিয়েও বের করতে পারবে, এই সূত্র দিয়ে বের করতে পারবে। জি স্যার। এটা আমি দেখাচ্ছি। এটা হলো, আমি যদি লিখি VA ইজিক্যাল টু F ল্যামডা A, তাহলে এখন এই মানগুলো খালি এখানে বসে দেওয়া। ভি এর মান হলো আমরা জানি 300, ওখানে 22 ছিল এর মানটা, 322 মিটার পার সেকেন্ড। আর ল্যামডা এর মান কত আসলো ওখানে? 0.0193। 0193।
9 3। দেখ তারপরও মান ছিল, আমি অতগুলো আর লিখলাম না, জাস্ট অঙ্কটা করার জন্য লিখছি। তাহলে এখানে আমরা এফ ইজিক্যাল টু কি লিখবো? ভি এ ভাগ কত? ল্যামডা এ। ল্যামডা এ। আমি লিখছি কিন্তু তোমার ইয়েতে, মানে মাউস দিয়ে, সুতরাং লেখা একটু স্লো হবে প্লাস। না স্যার, সমস্যা নেই। কিন্তু তুমি বুঝতে পারিচ্ছ তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, কারণ এটা তো হাত দিয়ে লেখা যাচ্ছে না, বুঝতেই পারছো। এটা হোয়াইট বোর্ডে আমার মাউস ছাড়া তো অন্য কোনো লেখার উপায় নেই, যেহেতু আমাদের এখানে ডিজিটাল বোর্ডও না যে কলম দিয়ে লেখা যাবে। তো এখানে এটা 0.01 নয় দিন, আপনি শুধু 1 নয় দিন। ও আচ্ছা, তুমি মান বের করে ফেলছো। আচ্ছা আমি মানটা বসাই, মান না তো স্যার, নিয়ম। এখানে না, ওই মান যে হ্যাঁ, ল্যামডা এ লিখছেন ওখানে 0.01 নয় দিন। 0.1 0.01 নয় দিন। এখানে কি 9 9 3 ভুল ছিল ওটা তখন? স্যার একের আগে 0 হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা শূন্য বাদ পড়ে গেছে, ইয়েস। জি স্যার। আচ্ছা এখানে তাহলে 322 বাই হলো 0.0193 কত আসে? ভাগ স্যার করলে 16,600। 16,600। এত ফ্রিকোয়েন্সি, যেহেতু এটা হার্স, জি স্যার, হার্জ। এত হার্স। মানে পার্টি না স্যার, হার্জ মানে হ্যাঁ হার্জ স্যার, পার সেকেন্ড না। হ্যাঁ, পার সেকেন্ড, ইয়েস, যার মাত্রা হলো 1/T। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় আমাদের মূল বিষয়টি হয়ে গেল। এখানে একটা প্রশ্ন হলো যে এই ফ্রিকোয়েন্সিটা আমাদের উভয়ের ক্ষেত্রে এক হলো কেন? এটা একটা সম্পর্ক আছে যে তোমার যখনই তুমি দুইটি মাধ্যম নিবা, তখন আলোচনা এবং অঙ্কের ভারসাম্যটা ঠিক রাখার জন্য মাধ্যম দুটি যখন ভিন্ন, তখন উৎস এক নিতে হয়। আবার উৎস যখন আলাদা, তখন মাধ্যম এক নিতে হয়। তাহলে হয় কি, শব্দ সংক্রান্ত বা ওই তরঙ্গ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনাটা সহজ হয়, এবং আমরা এতদিন ধরে সেটাই করে আসছি। এর ভিন্ন যে থাকবে না এমন কথা নেই, কিন্তু সাধারণত এটি থাকে, মাধ্যম এক, উৎস ভিন্ন, অথবা উৎস এক, মাধ্যম ভিন্ন। তাহলে এখানে আমি মূল কথাটি সারমর্ম কি দাঁড়ালো? যদি উৎস এক হয়, তাহলে উভয় মাধ্যমে তরঙ্গর যে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক সেটি একই হবে। আর যদি মাধ্যম এক হয় এবং উৎস আলাদা হয়, তাহলে সেক্ষেত্রে রিলেশনটা হবে হলো তরঙ্গের বেগ এক হবে, বাট ফ্রিকোয়েন্সি আলাদা হবে, যেহেতু উৎস আলাদা আলাদা। তো এগুলো নিয়ে পরবর্তীতে আমি যখন গাণিতিক সমস্যাগুলো ইনশাল্লাহ দেখানোর সুযোগ হলে, তখন এগুলো গাণিতিক সমস্যা সহ ইনশাল্লাহ বিস্তারিত দেখানো যাবে। এখন তুমি কি লাস্টে ওই ওই রিলেশনটা কি দেখতে চাচ্ছ, ওই যে যেটা তুমি জিজ্ঞেস করলে, কোনটা স্যার? ওই যে তাড়িত চুম্বক তরঙ্গ? জি স্যার, এটা একটু দেখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই শব্দের আপাতভাবে এই অংশটি আজকের মতো ক্লোজ করছি।